বিশ্বজুড়ে সবাই এখন যুদ্ধবিরতির কথা বলছেন, কিন্তু মাত্র 7 মাস আগে হওয়া গাজার যুদ্ধবিরতির চেহারাটা এখন ঠিক কীরকম? চিত্রটা ভয়াবহ। যখন আপনি এই এপিসোডটি দেখছেন, ঠিক সেই মুহূর্তে গাজায় কেউ মরছে বা কোনো হামলা চলছে, এবং বিশ্ব নেতারা যারা যুদ্ধবিরতির চুক্তি করেছিলেন তারা সবই জানেন। এটাই সবচেয়ে ভয়ঙ্কর সত্য। অজ্ঞতা নয়, নিষ্ক্রিয়তা। 30টিরও বেশি দেশের নেতারা 2025 সালের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে সই করেছিলেন। বক্তৃতা হয়েছিল, করমর্দন হয়েছিল, ক্যামেরার সামনে চওড়া হাসি ছিল। তারপর নেতারা যে যার দেশে ফিরে গেলেন, আর গাজায় ফের বোমা পড়তে থাকলো ঠিক আগের মতোই। গত 7 মাসে 2400 বারেরও বেশি যুদ্ধবিরতির নিয়ম ভেঙেছে ইসরায়েল। গাজায় মোট 72,000-এরও বেশি মানুষ মারা গেছেন, যার মধ্যে রয়েছে 20,000-এরও বেশি শিশু। গাজার 2/3 ভূখণ্ড এখন ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণে, আর তা হয়েছে এই চুক্তি ভেঙে, মানচিত্র বদলে নতুন সীমানা এঁকে দিয়ে। জাতিসংঘ বলছে গাজা 77 বছর পিছিয়ে গেছে, আর তথ্য বলছে যুদ্ধবিরতির চুক্তি কার্যত একটা বাতিল কাগজের টুকরো হয়ে গেছে। হত্যা থামেনি, শুধু নাম বদলেছে। আল জাজিরার একটি বিশ্লেষণে উঠে এসেছে একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। তারা বলছে 2026 সালে আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ায় আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি এখন গাজা থেকে সরে গেছে, আর তারই সুযোগ নিয়েছে ইসরায়েল। গাজার বর্তমান পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে আল জাজিরা একটি মর্মস্পর্শী বাক্য ব্যবহার করেছে, নাইদার ওয়ার নর পিস। না যুদ্ধ না শান্তি। যুদ্ধবিরতির কাগজপত্র আছে, কিন্তু যুদ্ধ থেমে নেই। মানবিক সহায়তার প্রতিশ্রুতি আছে, কিন্তু ত্রাণ পূর্ণ মাত্রায় পৌঁছচ্ছে না। 20 লক্ষেরও বেশি মানুষ এখন গভীর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। আজকের এই এপিসোডে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে তুলে আনব গাজার প্রকৃত চিত্র। তথ্য এবং পরিসংখ্যান দিয়ে জানাবো কি যুদ্ধবিরতির শর্ত প্রতিনিয়ত লঙ্ঘন করে চলেছে ইসরায়েলি বাহিনী, কিভাবে আন্তর্জাতিক আইন এবং মানবতার আহ্বান বারবার সেখানে ব্যর্থ হচ্ছে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। 2025 সালের অক্টোবর মাস, আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরিত হলো। এতে বিশ্বের একাংশ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, কিন্তু গাজার 20 লক্ষ মানুষ কি সত্যি স্বস্তি পেলেন? না, তাদের জন্য সেই স্বস্তি কেবল কাগজেই থেকে গেছে। প্রায় 7 মাস পরেও গাজার আকাশ থেকে বোমা পড়েনি, মাটিতে রক্ত ঝরেনি, এমনকি একটা দিনও কেটেছে। তথ্য বলছে ইসরায়েলি সামরিক বাহিনী ধীরে ধীরে আরও বেশি ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে। 2026 মে মাসে এসে চিত্রটি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। ইসরায়েলের সামরিক বাহিনী সম্প্রতি একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে। এতে দাবি করা হয়েছে তারা গাজার 2/3 ভূখণ্ড এখন নিয়ন্ত্রণে এনেছে। এটা যুদ্ধবিরতির শর্তের বাইরে ছিল। আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসেব অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় এখনো পর্যন্ত নিহতের সংখ্যা 72,599 ছাড়িয়ে গেছে। ঠিকই শুনছেন, 72,599। আহত হয়েছেন 1,72,000-এরও বেশি মানুষ। যুদ্ধবিরতির নামে গাজায় চলছে একটা নিয়ন্ত্রিত ধ্বংসযজ্ঞ। কিন্তু কেন এই অবস্থা? এটা বোঝার জন্য আমাদের প্রথমে যুদ্ধবিরতির প্রেক্ষাপট এবং চুক্তির শর্তগুলোর দিকে এক ঝলক তাকাতে হবে। 2023 সালের 7 অক্টোবর হামাসের অতর্কিত হামলার প্রেক্ষিতে ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে।
2 বছর ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধে গাজার প্রায় 90% অসামরিক বাড়িঘর ধ্বংস হয়ে যায়। এরপর আমেরিকা, কাতার এবং মিশরের মধ্যস্থতায় 2025 সালের 10ই অক্টোবর একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এই যুদ্ধবিরতির মূল শর্তগুলো ছিল সমস্ত রকম সামরিক অভিযান বন্ধ করা হবে এবং ইসরায়েলি বাহিনী ক্রমান্বয়ে গাজা থেকে সরে যাবে। চুক্তিতে একটা ইয়েলো লাইন নির্ধারণ করা হয়েছিল। বলা হয়েছিল এই হলুদ লাইনটি ইসরায়েলি সামরিক বাহিনী এবং পশ্চিমে ফিলিস্তিনি নাগরিকদের অবস্থানকে আলাদা করে রাখবে। 30টিরও বেশি দেশের প্রতিনিধিরা এই যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করেছিলেন, কিন্তু উল্লেখযোগ্যভাবে ইসরায়েল বা হামাস নিজেরা সেই অনুষ্ঠানে অনুপস্থিত ছিল। তথ্য বলছে এই চুক্তি কার্যকর হওয়ার প্রথম সপ্তাহেই 497টি চুক্তি লঙ্ঘনের অভিযোগ নথিভুক্ত হয়। সেই সময়টাতেই ইসরায়েলের সেনার হাতে 342 জন ফিলিস্তিনি নিহত হন। যুদ্ধবিরতি চুক্তিতে নির্ধারিত ইয়েলো লাইন অনুযায়ী গাজার প্রায় 50 থেকে 55% অঞ্চল ইসরায়েলি সামরিক বাহিনীর এলাকা হিসেবেই চিহ্নিত ছিল। কিন্তু গত কয়েক মাসে ইসরায়েল ক্রমাগত এই সীমানা পশ্চিম দিকে সরিয়ে নিয়েছে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম জানিয়েছেন, ইসরায়েল এখন একটা নতুন অরেঞ্জ লাইন আরোপ করেছে, আর এর মাধ্যমে তারা মূল চুক্তির সীমানার চেয়ে আরও প্রায় 8 থেকে 9% বেশি ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে নিয়েছে। এই দাবি কি সত্যি? হ্যাঁ, একেবারে সত্যি, কারণ এটাতে শিলমোহর লাগিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিক। তিনি এই নতুন সীমানার বিষয়টি নিশ্চিত করেছেন। রয়টার্সের বিশ্লেষণেও দেখা যাচ্ছে এই নতুন দখল করা এলাকা গাজার মোট ভূখণ্ডের 11%-এরও বেশি, যার ফলে ইসরায়েলের নিয়ন্ত্রণ এখন গাজার 2/3 পৌঁছে গেছে। মানে ফিলিস্তিনিদের জন্য গাজায় রাখা হয়েছে মাত্র 1/3 জায়গা, মানে সিকিভাগ জায়গা। আর এর ফল কি হয়েছে? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলি বলছে এই নতুন সামরিক আগ্রাসনের ফলে খান ইউনিস, গাজা সিটির পূর্বাঞ্চল এবং উত্তর গাজার বিভিন্ন এলাকা থেকে বাস্তুচ্যুতির সংখ্যা চরমে উঠেছে। যেসব মানুষ বছরের পর বছর ধরে তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন, তারাও আবার ছুটতে বাধ্য হচ্ছেন। অনেকের যাওয়ারই জায়গা নেই, কারণ গাজার বেশিরভাগ এলাকা ইতিমধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শিশু, নারী সবাই কার্যত চরম কষ্টের মধ্যে কোনো মতে বাঁচার লড়াই চালাচ্ছেন। এবার আসবো যুদ্ধবিরতি লঙ্ঘনের ভয়াবহ চিত্রে। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী 2025 সালের 10ই অক্টোবর থেকে 2026 সালের 14ই এপ্রিল পর্যন্ত ইসরায়েল কমপক্ষে 2400 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর মধ্যে রয়েছে 1109 বার আকাশপথে হামলা এবং কামানের গোলাবর্ষণ, 921 বার বেসামরিক নাগরিকদের উপর গুলিবর্ষণ, নির্ধারিত ইয়েলো লাইনের বাইরে এসে আবাসিক এলাকায় অভিযান হয়েছে মোট 97 বার এবং বাড়ি এবং সম্পদ ধ্বংস হয়েছে 273 বার। বিশ্বখ্যাত আল জাজিরা সংবাদ মাধ্যমের বিশ্লেষণ বলছে, যুদ্ধবিরতির 208 দিনের মধ্যে মাত্র 23 দিন কোনো হামলা, মৃত্যু বা আহতের ঘটনা ঘটেনি। অর্থাৎ 185 দিনই কোনো না কোনো হামলার ঘটনা ঘটছে। একে কি আদৌ যুদ্ধবিরতি বলবেন? এবার এক নজরে দেখুন এই ধ্বংসের কিছু ভয়াবহ পরিসংখ্যান। মোট নিহত অক্টোবর 2023 থেকে 2026 মে পর্যন্ত 72,628 জন। এর মধ্যে 20,179টি শিশু। যুদ্ধবিরতি পরবর্তী নিহত 850 জনেরও বেশি, আহত 2,433 জন। আর UNRWA কর্মী কতজন নিহত হয়েছেন? 391 জন। আর গাজার মানবিক বিপর্যয়ের ছবিটা এখন ঠিক কী রকম? গাজার 90% পানীয় জল এবং স্যানিটেশন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বর্তমানে গাজার প্রায় 80% মানুষ পানীয় জলের জন্য ট্রাকের সরবরাহের উপর নির্ভরশীল।
এপ্রিলে 2 ইউনিসেফ ঠিকাদার পানীয় জল সরবরাহ করতে গিয়ে নিহত হয়েছিলেন। আর এরপরে উত্তর গাজার একটি গুরুত্বপূর্ণ জল সরবরাহ কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে। মানে খাদ্য তো পরের কথা, পানীয় জলেরই তীব্র সংকট গাজায়। গাজার ত্রাণকর্মী আইয়াদ আমাউই পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন, এটি কেবল বোমা বা শারীরিক ধ্বংসের বিষয় নয়, বরং মানুষের টিকে থাকার জন্য যা যা দরকার, পানীয় জল, খাদ্য, স্বাস্থ্য, আশ্রয়, নিরাপত্তা এবং সম্মান, সব কিছুরই পতন ঘটেছে। হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট চলছে। ডায়ালিসিসের রোগীরা মৃত্যুমুখে, প্রয়োজনীয় ওষুধের অভাবে রোগীরা মরতে বসেছেন। এছাড়া পরিবেশ নষ্ট হয়ে যায়, নানা রকম রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। আশ্রয় শিবিরগুলোতে ইঁদুরের উপদ্রব মারাত্মক আকার নিয়েছে। খোস পাঁচড়া এবং চিকেন পক্সের প্রাদুর্ভাব বাড়ছে। কিন্তু কীটনাশক এবং চিকিৎসা সামগ্রীর অভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আর এই অবস্থাতে সংবাদ মাধ্যমে উঠে আসছে মানবিক সহায়তায় ইসরায়েলের বাধার কথা। সেটা কীরকম? যুদ্ধবিরতির পর থেকে 30%-এরও বেশি বেসরকারি পণ্যবাহী ট্রাকে পুষ্টিকর খাবার বা জরুরি সামগ্রীর বদলে আনা হয়েছে অপ্রয়োজনীয় পণ্য। আর এটা করেছে ইসরায়েল। 2026 সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ত্রাণ প্রবেশের পরিমাণ যুদ্ধবিরতির প্রথম 3 মাসের তুলনায় 37% হ্রাস পেয়েছে। 2026 এপ্রিল পর্যন্ত মাত্র 10%-এর কিছু বেশি মানবিক তহবিল সংগ্রহ করা হয়েছে। 2025 সালের মার্চ মাস থেকেই ইসরায়েল UNRWA-কে গাজায় সরাসরি ত্রাণকর্মী এবং সহায়তা পাঠাতে বাধা দিয়ে আসছে। তথ্য বলছে ইসরায়েল প্রায় $2.5 বিলিয়ন ফিলিস্তিনি রাজস্ব আটকে রেখেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ডেপুটি স্পেশাল কোঅর্ডিনেটর রামিজ আলাকবারব বলেছেন, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েলি সামরিক বাহিনী আকাশ হামলা, কামানের গোলাবর্ষণ এবং সরাসরি গুলিবর্ষণ সহ সামরিক অভিযান চালু রেখেছে। ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্ব ব্যাংকের যৌথ মূল্যায়নে জানানো হয়েছে 2 বছরের এই সংঘাত গাজাকে প্রায় 77 বছর পিছিয়ে দিয়েছে। আসলে মোদ্দা কথা হলো, ইসরায়েল এবং হামাসের মধ্যে শান্তি আলোচনা বর্তমানে সম্পূর্ণ অচল অবস্থায় বা বলা যেতে পারে ব্যর্থ হয়েছে। ইসরায়েলের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা ফের পূর্ণাঙ্গ যুদ্ধে ফিরে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন, কারণ তাদের দাবি হামাস অস্ত্র সমর্পণে রাজি নয়। সম্প্রতি হামাস আলোচক খলিল আল হায়ার পুত্র আজ্জাম আল হায়াকে ইসরায়েলি বিমান হামলায় হত্যা করা হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গত 10 মে গাজায় শান্তি প্রচেষ্টা এবং মানবিক সহায়তা নিয়ে হামাসের শুরা কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারবিশের সঙ্গে বৈঠক করেছেন। মিশর ও কাতারের মধ্যস্থতায় চেষ্টা অব্যাহত রাখা হয়েছে। তবে 2 পক্ষের অবস্থানের মধ্যে এখন বিস্তর ফাঁক রয়েছে। শুধু গাজা নয়, ওয়েস্ট ব্যাংকেও পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে। 2026 সালের ওয়েস্ট ব্যাংকে বিচার বহির্ভূতভাবে ভাঙা বাড়ির সংখ্যার মাসিক গড় 17 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এখন প্রশ্ন, গাজার মানুষের জন্য সত্যিকারের শান্তি কি আসবে? আর সেই শান্তি আনার জন্যে বিশ্ব নেতারা কি পর্যাপ্ত ইচ্ছাশক্তি দেখাতে পারবেন? এই প্রশ্নের উত্তর যত দেরিতে আসবে, গাজার মানচিত্র থেকে আরও মানুষ, আরও শিশুর নাম কিন্তু মুছে যাবে। এই পরিস্থিতি কি আমাদের মুখ বুজে মেনে নেওয়া উচিত? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।